স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। আর 5 দিন পরে শেষ হচ্ছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের দাবিতে বিএনপির 10 জুনের আলটিমেটাম। 18 দলীয় জোটের প্রথম সারির অনেক নেতা এখন কারাগারে। মাঝখানে সাংবাদিক নির্যাতনের ঘটনার পর বিরোধী দলের মাঠে রাজনীতিতে যেন নেমে এসেছে খানিকটা বিরতি। এখন কার অধীনে নির্বাচন হবে তা নিয়ে প্রধান দুই দলের সংলাপই মুখ্য। তবে তদারক সরকার প্রশ্নে দুই দলের অনড় অবস্থানের কারণে অনিশ্চিত হয়ে পড়েছে সংলাপ। 10 জুনের পরে দাবি মানা না হলে কঠোর কর্মসূচির ইঙ্গিত দিয়েছে বিরোধী দল। অন্যদিকে অনির্বাচিত সরকার হাতে ক্ষমতা নয় এই স্লোগানে দলীয় সরকারের অধীনে নির্বাচনের দিকে এগুচ্ছে সরকারি দল। এই অবস্থায় আজকের বাংলাদেশ আমরা খুঁজব কিছু প্রশ্নের উত্তর। 10 জুনের পরে কি আরো একটি সংঘাতের পথে যাচ্ছে দেশ? কেমন চলছে জাতীয় সংসদ? বাজেট বা বিকল্প বাজেটে কতটা প্রাধান্য পাবে রাজনীতি? চলমান রাজনৈতিক সংকটের দায় কার? জানিয়ে রাখি, আজকে বাংলাদেশ আপনার মতামত প্রশ্ন পাঠাতে SMS করতে পারবেন। SMS পাঠানোর নিয়ম AKBO লিখে স্পেস দিন, লিখুন আপনার নাম, স্পেস দিয়ে লিখুন আপনার মতামত বা প্রশ্নটি যে কোনো মোবাইল ফোন থেকে পাঠিয়ে দিন 16232 নম্বরে। এছাড়া ইমেল করতে পারবেন akbo@independent24.tv ঠিকানায়, লিখতে পারেন ফেসবুক ও টুইটারেও। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম, আছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এবং দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক সোহরাব হাসান। স্বাগত আপনাদের। এছাড়া আমরা সরাসরি কথা বলবো সুজনের খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক কুদরতি খুদা, চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহবুল আলম এবং সিলেট থেকে সচেতন নাগরিক ফারুক আহমেদের সাথে। স্বাগত আপনাদেরও। জনাব নাসিম, গতকাল আপনি বলেছিলেন যে নির্বাচনে কোনো ধরনের কারচুপি হলে তা মিডিয়ার চোখকে ফাঁকি দেওয়া যাবে না, কারণ বর্তমানে সবচেয়ে বড় অস্ত্র মিডিয়া, আর মিডিয়ার চোখ ফাঁকি দেওয়া অসম্ভব। মানে আপনি বলেছেন যে মিডিয়ার উপর আস্থা রাখতে, কিন্তু সম্প্রতি স্বয়ং প্রধানমন্ত্রী মিডিয়ার ক্ষেত্রে অনাস্থার কথা বলেছেন যে টক শো বা খবরে আমরা যে ধরনের চিত্র দেখি বাস্তব চিত্র সাধারণত আলাদা। সেক্ষেত্রে মিডিয়ার কারচুপির কথা বা মিডিয়ার প্রতি আস্থা রাখার কথা তো মানে দুটো দুরকম কথা হয়ে যাচ্ছে। না না, আপনাকে ধন্যবাদ। জি, আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী অনাস্থার কথা বলেননি, তিনি মিডিয়ার ব্যাপারে কয়েকটি অবজারভেশন তিনি দিয়েছেন, তারা এটা অবজারভেশন হিসেবে বলেছেন তিনি। তবে আমরা সবাই মনে করি, ইনক্লুডিং আমাদের প্রাইম মিনিস্টার সব মনে করি আমরা, যে বর্তমানে মিডিয়ার যুগ চলছে এবং আমাদের দেশে তো বটেই, যে কোনো দেশেই আছে ইলেকট্রনিক্স মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, যে কোনো ঘটনা তাৎক্ষণিকভাবে দেশে বিদেশে ছড়িয়ে পড়ে। এবং আমি এই অর্থে বলেছিলাম যে এখন নির্বাচন হোক, স্থানীয় নির্বাচন হোক, আপনার জাতীয় নির্বাচন হোক, যে কোনো নির্বাচনে মিডিয়া একেবারে বলতে গেলে সার্বক্ষণিকভাবে তাদের চোখ, তাদের কলম, তাদের ক্যামেরা, যাই বলেন না কেন, ধরে থাকে। সেই জন্য ভোটার কীভাবে ভোট দিচ্ছে, প্রার্থী যারা তাদের আচরণ, ইলেকশন কমিশনের আচরণ, সব কিছুটি, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর আচরণ, সব কিছু তারা দেখে। এবং আপনি দেখবেন যে এখন এই যে সাম্প্রতিক কয়েক বছরে যে নির্বাচনগুলো হলো, স্থানীয় নির্বাচন হলো, আবার উপনির্বাচন হয়েছে, আপনার বিভিন্ন নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে কিন্তু তাৎক্ষণিকভাবে খবর এসছে মিডিয়ার মাধ্যমে। এবং কোথাও কারচুপির চেষ্টা যে হয়নি তা বলবো না, কিন্তু চেষ্টা হলেও সেটা ব্যর্থ হয়েছে, মিডিয়ার কারণে ব্যর্থ হয়েছে। সেই জন্য আমি বলতে চাই যে মিডিয়া একটি অস্ত্র, বড় অস্ত্র। সেই জন্য যে কোনো প্রার্থী বলেন, যে কোনো দল বলেন, নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন যখন নির্বাচন পরিচালনা করবে, আজ হোক, কাল হোক, পরশু, যে কোনো দিনে হোক না কেন, মিডিয়া সার্বক্ষণিকভাবে, আমাদের দেশের মিডিয়া শুধু নয়, বলছে বিদেশেরও, তারা থাকবে, দেখবে কিভাবে নির্বাচনটা হচ্ছে, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হচ্ছে কিনা দেখবে। এমনকি আপনি দেখবেন সাম্প্রতিককালে কয়েকটি জায়গায় নির্বাচন হয়েছে, যেমন ফ্রান্সে নির্বাচন হয়েছে, তারপরে আপনার এই যে কদিন আগে নির্বাচন হলো কোথায়, আপনার সিরিয়ায় বোধহয় হলো, আর কত কত জায়গায় নির্বাচন হয়েছে। এবং যেসব নির্বাচন নিয়ে অসামঞ্জস্য ধরা পড়েছে, সেখানে তারা কথাগুলো বলেছে। এমনকি এই নির্বাচন নিয়ে আলাপ আলোচনা হয়েছে, মিডিয়ার সামনে এসছে। সেই জন্য আমি মনে করি যে এই অর্থে আমি বলেছিলাম যে নির্বাচন যখন হবে, মিডিয়া একটি বড় অস্ত্র হিসেবে কাজ করবে এবং মিডিয়াকে উপেক্ষা করে কারো পক্ষে কিছু করা সম্ভব হবে না। আপনার বক্তব্য কিন্তু একদম পরিষ্কার। আপনি বলেছেন নির্বাচনে কোনো ধরনের কারচুপি হলে তা মিডিয়ার চোখকে ফাঁকি দেওয়া যাবে না, কারণ বর্তমানে সবচেয়ে বড় অস্ত্র মিডিয়া, আর মিডিয়ার চোখ ফাঁকি দেওয়া অসম্ভব। আমরা যদি একটু পাশাপাশি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য দেখি, সে উনি বলছেন প্রতিদিনের পত্রপত্রিকা, টেলিভিশনের টক শোতে দেশে যে চিত্র ফুটে ওঠে তা বাস্তবে সম্পূর্ণ ভিন্ন। তিনি বলেন কিছু লোক আছে, সাধারণ মানুষ ভালো থাকলে তাদের ভালো লাগে না, গণতান্ত্রিক ব্যবস্থা তাদের পছন্দ না, সত্য হোক মিথ্যা হোক তারা লিখেই যাচ্ছে, প্রতিদিন সরকারের বিরুদ্ধে না লিখলে। এটা একদম মানে না, টক শোতে তো কিছু কথা বলা হয়,
একেবারে কাল্পনিক কিছু অভিযোগ করা হয়, কাল্পনিকভাবে সরকারকে দোষারোপ করা হয়। আবার লেখনের মধ্যেও আছে, কিছু যে লেখনীতির মধ্যে আসে না তা নয়, ভালো জিনিসে ভালো বলার মানসিক প্রবৃত্তি তাদের নাই। এই কথাগুলোই তিনি বলেছেন, এবং এই কথাগুলো তো অসত্য কিছু নয়। এগুলোতে আপনি সমস্ত কলম যে সত্য কথা লেখে তা তো বলতে পারি না আমি, বা সমস্ত যে আপনার খবর যে সঠিক তা তো নয়। এটা হতে পারে যে কোনো দেশে, যে কোনো সমাজে সব শ্রেণীর মানুষই আছে, সেটা সবাইকে আপনি 100% নম্বর দেওয়া তা তো হতে পারে না। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু মাঠ পর্যায় থেকে তিনি উঠে এসছেন, তিনি জনগণের নেত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রী, তার অবজারভেশন থাকবেই, এবং সেই অবজারভেশন থেকে তিনি কথাগুলো বলেছেন, সেটা আমি মনে করি তিনি সঠিকভাবে বলেছেন কথাগুলো। আপনাকে ধন্যবাদ। এই প্রসঙ্গে আবারও আসবো আপনার কাছে, বা অন্য প্রসঙ্গে আমি ডক্টর মঈন খানের কাছে জানতে চাইবো যে কাল একটি ঘোষিত কর্মসূচি আছে বিএনপি, সেটা হচ্ছে বিকল্প বাজেট দেয়া। খালেদা জিয়া সেই বিকল্প বাজেটটি দেওয়ার উদ্দেশ্য কি আসলে? মানে বিএনপি কত ভালো বাজেট দিতে পারতো সেটা, নাকি বাজেটের বিকল্প পেশ করা, কোনটা? আমি প্রথমেই আপনি যে টার্মটা ব্যবহার করছেন সেটা আমি একটু স্পষ্ট করে দিতে চাই। বিএনপি কিন্তু কোনো বিকল্প বাজেট দিচ্ছে না। জি, বাজেট দেওয়া সরকারের কাজ, সেটা সরকারই করবে। আমরা বিগত 3 বছর ধরেই কিন্তু আমরা যেটা দিচ্ছি বাজেটের আগে, আমরা সেটা বলছি যে বাজেট ভাবনা, সে শব্দটি আমরা ব্যবহার। জি, বাজেট ভাবনা। এটা বিকল্প বাজেট বললে ভুল হবে। আর দ্বিতীয়ত, এটা বিরোধী দলের কাজ নয় বিকল্প কোনো বাজেট দেয়া। বিরোধী দলের কাজ হচ্ছে যে সরকার যে কাজগুলো করছে, সরকার যে বাজেটে যে প্রস্তাবগুলো দিচ্ছে, সেগুলো কি সত্যিকার অর্থে জনকল্যাণমুখী হচ্ছে কিনা, এবং যদি সরকার কোনো ভুল করে থাকে, এটা আধুনিক গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি অংশ। সরকার যদি কোনো ভুল করে, সেই ভুল ত্রুটিগুলো জনগণের সামনে তুলে ধরা, যাতে একদিকে জনগণ বুঝতে পারে সরকার কি ভুলগুলো করছে, অন্যদিকে আমি স্পষ্ট ভাষাই বলবো যে সরকার কিন্তু এতে করে একটা সুযোগ পায় সেই ভুলগুলি সংশোধন করার জন্য। আমাদের দেশের সমস্যা হচ্ছে যে অনেক সময় সরকারে যারা থাকেন, আমি এটা কোনো বিশেষ দলের উদ্দেশ্যে বলছি না, দলমত নির্বিশেষেই বলছি, আমাদের সমস্যা হয়ে যায় যে যখন কেউ সরকারে থাকেন, তখন তারা অতিমাত্রায় সংবেদনশীল হয়ে যান। অর্থাৎ পান থেকে চুন খসলেই অথবা সামান্য একটু সমালোচনা করলেই সেটা হয়তো দেশদ্রোহিতা হয়ে যায়, অথবা বিরাট একটা অপরাধ হয়ে যায়। তো কাজেই আসলে বিরোধী দল সরকারের সমালোচনা করবে, এটা এই বাজেটের বিকল্প ভাবনা, এটা ওভাবেও মানুষ দেখতে পারে। এটা এক ধরনের সমালোচনা সরকারের। এখানে রাজনৈতিক দিকগুলো থাকবে, এখানে অর্থনীতির বিষয়গুলো থাকবে, এবং আসলে একটি সরকার যখন দেশ পরিচালনা করে, সেটার মুখ্য কার্যক্রম তো বাজেট। সারা বছরে সংসদে যতই বিতর্ক হোক, যতই আলোচনা হোক, তার একটি মুখ্য অংশ কিন্তু বাজেট। আমি সেই বিষয়টি মনে রেখে আমরা যাতে বাজেটের প্রস্তাবগুলো এরকম হয় যাতে সেটা জনকল্যাণমুখী হয়, সেই ধরনের আমাদের যে ভাবনা, আমাদের যে চিন্তাধারা, সেটা জনসমক্ষে তুলে ধরার উদ্দেশ্যেই কিন্তু এই বাজেট ভাবনাগুলো আমরা পরপর 3 বছর ধরে তুলে ধরছি। এখানে এক সেকেন্ডে শেষ করে দিচ্ছি। এখানে বলা প্রয়োজন, বাংলাদেশের 40 বছরের ইতিহাসে কোনো বিরোধী দল কিন্তু এ ধরনের কনস্ট্রাকটিভ ভূমিকা অতীতে পালন করেছে, তার কোনো দ্বিতীয় উদাহরণ নেই। আপনাকে ধন্যবাদ এই বিষয়টি বলার জন্য। আরেকটি অন্য বিষয় আপনার কাছে এখনই জেনে নিতে চাই যে 10ই জুন চলে এসছে, আর 4 দিন বাকি আছে। এর মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেওয়ার কোনো, আপনারা কি পথে যাবেন? আপনারা আমি জানি না তত্ত্বাবধায়ক সরকার মানে দাবি মেনে নেওয়ার কোনো পরিকল্পনা সরকার আছে কিনা, সেটা আমি ঠিক এই মুহূর্তে বলতে পারবো না। মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন যে দলীয় সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। পাশাপাশি কিন্তু আমরা আজকে সরকারি যে প্রধান দল, মহাজোটের যে প্রধান দল, শরিক দল আওয়ামী লীগের যিনি সম্মানিত সাধারণ সম্পাদক, তার মুখেও কিন্তু আমরা কিছু কথা শুনেছি। আমি জানি না তার অন্তর্নিহিত অর্থগুলো কি, তবে একটা জিনিস কিন্তু সত্য, আজকের যে রাজনৈতিক যে পরিবেশ, আজকের দিনে বিশ্বে যে রাজনীতির যে গতি প্রকৃতি, সেখানে কিন্তু আজকে থেকে 40, 50, 60 বছর আগের রাজনৈতিক ধ্যান ধারণা বা চিন্তাধারা নিয়ে বিশ্বে রাজনীতি কিন্তু হতে পারে না। এখানে কিছু আধুনিক যে চিন্তাধারা, সরকার এবং বিরোধী দলে যার যার যে ভূমিকা রয়েছে,
সেই ভূমিকা যাতে বিরোধী দল পালন করতে পারে, সেটা যদি না করে তাহলে কিন্তু আধুনিক রাষ্ট্রযন্ত্র সঠিক পথে চলবে না। আমরা আশা সেই করব যে- সেই কথাটি মনে রেখে আমি 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 বলতে চাই যে এটা আমি বলবো যে এই দেশবাসীর কোটি কোটি 16 কোটি মানুষের দেশ, এই দেশবাসীর জন্য মঙ্গলজনক হবে যদি আলোচনার মাধ্যমে আজকে এই তত্ত্বাবধায়ক সরকারের দ্বন্দ্বটি নিরসন করা যায়। ঠিক বারে, কিন্তু যদি আপনারা একটা দিন বেঁধে আলটিমেটাম দিয়ে তারপরে কি করবেন সেটা জানা থাকলে আমাদের জনগণের জন্য প্রস্তুতিমূলক নিশ্চয়ই নিতে জনগণ সুবিধা- জানবে। আপনি জি। নিজেই বলেছেন যে জি। আর মাত্র কয়েকদিনের ব্যাপার, তখনই আপনারা জানবেন। জি। একটি কথা আমি বলি, বিএনপি কিন্তু শান্তিপূর্ণ গণতান্ত্রিক রাজনীতির প্রতিবাদের ভাষায় বিশ্বাসী। জি আমরা 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 চাই না যে কোনো উচ্ছৃঙ্খল রাজনীতির কারণে এদেশে একটি সাংঘর্ষিক পরিস্থিতির সৃষ্টি হয়। কিন্তু আমরা আমরা স্পষ্ট ভাষায় সেটা বারবার বলেছি এবং বিগত এক বছরে কিন্তু আমাদের রাজনীতির যে কার্যক্রম, কর্মসূচিগুলো, তার মাধ্যমে কিন্তু আমরা এটা প্রমাণ করেছি। জি, মানে এটা আপনারা এই জন্য আপনারা আমাদের সাধুবাদ পাবেন, আমরা যারা সাধারণ জনগণ আছে। কিন্তু আমাদের মনে এই প্রশ্ন থেকেই যায় পরে আমরা যে আমরা এইবার যে আপনারা আবার রাজনীতি শান্তিপূর্ণ রাজনীতির পথে ফিরে আসলেন, তার আগে আপনাদেরকে মামলা দিয়ে কারাগারে নিতে হয়েছে, মামলা দিতে হয়েছে, সেই একটি প্রক্রিয়া, সেটা আমরা শুনবো। যে মানে তার আগ পর্যন্ত কিন্তু আমরা রাজপথে 5 দিন হরতাল দেখেছি 2 সপ্তাহের ব্যবধানে। তো সেটি আপনার কাছে প্রশ্ন। সৌরভ ভাইয়ের কাছে একটি সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গে আসি, যে আব্দুল্লাহ আবু সাইদ আমাদের একজন বরেণ্য শিক্ষাবিদ, বরেণ্য চিন্তাবিদের একজন, তাকে নিয়ে গতকাল বিশেষ করে এবং আজকে সংসদে যা হলো সেটা প্রসঙ্গে আপনার একটু মতামত শুনবো। না, রাজনীতিকরা দেশ পরিচালনা করেন, যারা ক্ষমতায় থাকেন, সরকার চালান, আরো কঠিনভাবেই তারাই দেশের সবকিছু বলে নিজেরা মনে করেন। এবং গতকাল জাতীয় সংসদে যে ঘটনা ঘটেছে সেটা তারা প্রমাণ করতে চেয়েছিলেন যে তারা বোধহয় আইন কানুন বা দেশের প্রচলিত যে অন্যের প্রতি সম্মান বোধ, এসবের ঊর্ধ্বে। কিন্তু আমি প্রথমে সাধুবাদ জানাবো, ধন্যবাদ দেব যে ডেপুটি স্পিকার আজকে কিন্তু তাদের ভুল সংশোধন করেছেন। যে ডেপুটি স্পিকার কর্নেল শওকত আলী, তিনি বলেছেন যে এইভাবে কোনো খবর দেখে কোনো একটি পত্রিকায় যাচাই বাছাই না করে 3 জন সাংসদ, এভাবে একজন সম্মানিত ব্যক্তি, একজন শিক্ষাবিদ, এবং তার প্রতি এইভাবে শিষ্টাচার বর্জিত ভাষায় তার সমালোচনা করা উচিত না। আমি বলবো যে যদি এই ডেপুটি স্পিকারের এই বক্তব্য যদি অন্য সাংসদরা অনুধাবন করেন, তাহলে বলবো যে এটা ভুল হিসাবেই নেয়া। কিন্তু তাদের গতকাল যে ভাষায় তারা আক্রমণ করেছেন একজন শিক্ষাবিদকে, এবং আমি মনে করি এটা গোটা জাতির, এবং তিনি শিক্ষক, এই সংসদে অনেকে আছেন যে তার প্রত্যক্ষ ছাত্র, তারা কিভাবে এই বিষয়টি নিয়েছেন, মনে করি যে এতে সরকারি দলের এবং সরকারের অনেক ক্ষতি হয়েছে, এবং সেটি ডেপুটি স্পিকারের ভাষায়ও এটি প্রতিধ্বনিত হয়। এই ক্ষেত্রে একটি বলবো যে আমাদের গণমাধ্যমের কিন্তু এখানে একটি ভূমিকা আছে। তিনি যে কথা বলেননি সেটি যদি গণমাধ্যম প্রচার করে, তাহলে কিন্তু এই ধরনের পরিস্থিতি তৈরি হয়, এর আগেও হয়েছে। আমি মনে করি যে গণমাধ্যম আমাদের সংবাদকর্মী হিসেবে আমি যদি তর্কের খাতিরে ধরেও নেই যে গণমাধ্যম এটি প্রচার করেছে যে আব্দুল্লাহ আবু সাইদ জাতীয় সংসদের সদস্যদের বা মন্ত্রীদেরকে সম্পর্কে কোন একটি দায়িত্বজ্ঞান উক্তি করেছেন, ধরার মানে তর্কের খাতিরে যদি ধরেও নেই, তারপর এটি যাচাই না করে জাতীয় সংসদের নিজেরা, আমি অন্তত গত 2 মাসের মধ্যে অন্তত 20টি ইনস্ট্যান্স দিতে পারি যে নিজেরা নিজেদের সম্পর্কে কি বলেছেন। সর্বশেষ আমাদের পররাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছেন যে এই ধরনের ভাষা একটি নিষিদ্ধ পল্লীতেও আমরা শুনতে পাই নাই। আমি শুধু একটি বললাম, এরকম 20টা তালিকা আমার আছে, 20টা না, এর অনেক, মানে 20টা এর অনেক তালিকা আছে, এবং আমরা নিজেরা নিজেদের কানে শুনেছি। এবং স্পিকার সংসদের মাইক পর্যন্ত বন্ধ করে দিয়েছে এমন মানে অশালীন অশ্রাব্য ভাষা ব্যবহার করার কারণে। সুতরাং যে সাংসদরা এই কথা বলেছেন তাদের এমন মানে অশালীন অশ্রাব্য ভাষা ব্যবহার করার কারণে, সুতরাং যে সাংসদরা এই কথা বলেছেন তাদের মধ্যে প্রবীণ সাংসদ আছেন, নতুন সাংসদ আছেন, তাদেরকে বলবো যে একটু আয়নায় নিজের চেহারাটা দেখা। আমি একটু এই প্রসঙ্গে জনাব মোহাম্মদ নাসিমের কাছে শুনতে চাই। উনি একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান এবং একজন সংসদ সদস্যের পিতাও বটে। তা উনার কাছ থেকে একটু শুনতে চাইবো যে এত সংবেদনশীলতা কেন? না, যেহেতু আমাদের একজন প্রবীণ সাংবাদিক, জি সৌরভ ভাই, ওনার লেখা আমি সবসময় পড়ি, আমরা সবাই পড়ি।
উৎসাহিত এবং অনুপ্রাণিত হই। উনি যে কথা বলেছেন আমি অবশ্য আজকে টিভিটা দেখতে পারিনি। পার্লামেন্টে আমাদের একজন সম্মানিত ব্যক্তিত্ব ডিপটি স্পিকার সাহেব এটা একটা নিরসন করেছেন যে যেহেতু আব্দুল্লাহ সাইদ সাহেব আজকে একটা স্টেটমেন্টও দিয়েছে, আমি দেখেছি। যে কথা উনি বলেছেন ঠিকই বলেছেন যে একটি পত্রিকা না বুঝে না জেনে উদ্দেশ্যপূর্ণভাবে নিউজ করার প্রেক্ষিতে এই পার্লামেন্টে এই আলোচনাগুলো এসেছিল। অর্থাৎ গণমাধ্যমের একটা ভুল নিউজের কারণে যে কথা তিনি বলেননি সেই কথাটা উল্লেখ করা হয়েছিল। কিন্তু আজকে স্পিকার সাহেব নিজেই বলেছেন যে এটা আর অব্যাহত করা থাকা উচিত নয়, এটা আমরা রাখতে চাই না, কারণ এটা ভুল বোঝার সৃষ্টি হয়েছে এখানে। তো আমি বলতে চাই এটা সত্যি কথা যে আমাদের দেশে গণতান্ত্রিক, এটা আমি আগেও বলেছিলাম এখনো বলতে চাই, গণতান্ত্রিক বিধি ব্যবস্থা দীর্ঘদিন অনুপস্থিত ছিল। আমার দেশটি সামরিক শাসন দ্বারা বিভিন্ন সংবিধান বহির্ভূত ক্ষমতা দ্বারা দেশ পরিচালিত হওয়ার কারণে আমাদের দেশের পার্লামেন্টের প্র্যাকটিস, আমাদের দেশের রাজনৈতিক গণতান্ত্রিক চর্চাটি অনুপস্থিত ছিল দীর্ঘদিন। যে কারণে দেখেন আপনি আজকে দেখেন একটি পার্লামেন্ট খুব খুব কম সময়ের জন্য পূর্ণ মেয়াদ শেষ করেছে। 5 বছর মেয়াদী পার্লামেন্টের সংখ্যা খুব কম দেখবেন বাংলাদেশে এখন এই আমাদের 40 বছরের ইতিহাসে। এই জন্যে পার্লামেন্টে অনেক সময় হয় কি, অনেক তরুণ সদস্য আসে, অনেক সদস্য আছে যারা পার্লামেন্টে দীর্ঘদিন ভূমিকা রাখতে পারে না, অভিজ্ঞতা তাদের নাই। এই কারণে অনেকগুলো পার্লামেন্টে অনেক অধিবেশনে এই ধরনের আলোচনাগুলো হয়েছে। এবং সত্যি কথাই বলেছি, এটা আমরা নিজেরাও তো লজ্জিত হয়েছি। আমি কেন সবাই লজ্জিত হয়েছে যখন পার্লামেন্টে এমন সব কথা এসেছে যে কথাগুলো পার্লামেন্টের ভাষা নয়, পার্লামেন্টের কোনো শব্দ নয়। এই কারণে আমরা কিন্তু নিজেরাও মনে করি পার্লামেন্টের সদস্যদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, দলমত নির্বিশেষে। আমি বলতে চাই আরেকটি কথা আমি বলতে চাই যে আজকে আমাদের যে কোনো ব্যক্তিরই, যে কোনো সমাজের যে কোনো মানুষেরই সমালোচনা করার অধিকার আছে, সে পার্লামেন্টের মেম্বার হোক, মন্ত্রী হোক, যে কোনো ব্যক্তির অধিকার আছে একজনকে সমালোচনা করা। কারণ যেহেতু পার্লামেন্টের যারা সদস্য, যারা রাজনীতিবিদ, তারা জনগণের জন্য কাজ করে। জনগণের কাজ করতে গেলে ভুল ত্রুটি হতে পারে, ভুল ত্রুটি হওয়া অস্বাভাবিক কিছু নয়। কিন্তু অনেক সময় দেখা যায় কি, অনেক সময় দেখা যায়, আমি বলতে চাই আপনাদের মাধ্যমে, অনেক সময় যে কোনো কাজের জন্য হোক আমাদের রাজনীতিবিদকে সবসময় দোষারোপ করা হয়। যে কোনো কাজের জন্য হোক এরাই হচ্ছে দায়ী। এটা যেমন ঠিক নয়, তেমনি রাজনীতিবিদরা যে সবসময় ভালো কাজ করছে সেটা থেকে বলে না, কেউ বলতে পারে না। কিন্তু আমাদের দেশে হয়েছে কি, রাজনীতিবিদদের নামে কিছু ব্যক্তি এসছে যারা রাজনীতি কোনদিন করেনি, যারা মাঠে ময়দানে কোনদিন মানুষের জন্য শ্রম দেয়নি, কোনো ত্যাগ দীক্ষা নাই, তারা এসে গেছে পার্লামেন্টের মেম্বার হয়েছে বা তারা রাজনীতিবিদ হয়ে গেছে, স্বয়ংক্রিয়ভাবে হয়ে গেছে। এই কারণে এই ধরনের অপসংস্কৃতি চলছে। তবে আমি ওনার সঙ্গে একমত, ইয়েস, পার্লামেন্টকে আমাদের প্রাণবন্ত করতে হলে, আজকে এই কথা প্রসঙ্গে বলতে হয় আবার, আমাদের শ্রদ্ধা মঈন ভাই এখানে আছে, উনিও পার্লামেন্টের মেম্বার ছিলেন, আমিও ছিলাম। আপনি বলেছেন যে আজকে আমি সংসদ সদস্যের পিতা, সংসদের পিতা হওয়া তো গর্বের ব্যাপার। তবুও আমি বলতে চাই যে আজকে আমাদের যে বাজেটের যে ভাবনার কথা বললেন, সত্যি ভালো কথা বলেছেন তিনি। এই ভাবনাটা যদি পার্লামেন্টের মধ্যে দিতেন ওনারা গতবার বা আজকে, ভালো হতো। কিন্তু এই পার্লামেন্টে যখন বিরোধী দল আসবে দেখবেন, আমাদের পার্লামেন্টে বিরোধী দল যখন থাকবে পার্লামেন্ট প্রাণবন্ত হবে। পার্লামেন্টের মধ্যে শুধু রাজনৈতিক আলোচনা হবে না, দেশের ভালো মন্দ সব আলোচনা হবে। ইয়েস, ওনারা আমাদের সমালোচনা করবে তো, পার্লামেন্টে এসে করবে। সেই জন্য আমি বলতে চাই এই পার্লামেন্টের গণতান্ত্রিক সিস্টেমটা যদি পূর্ণভাবে কাজ করতে পারে তাহলে অনেকগুলো জিনিস বন্ধ হয়ে যাবে, অপসংস্কৃতি বন্ধ হয়ে যাবে। আমরা দেখি যে এই সামনের দিনগুলি নিয়ে সারা দেশে মানুষ কি ভাবছেন। কথা বলছি সুজনের খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক কুদরতি খুদার সাথে। জনাব কুদরতি খুদা, আপনি কি মনে করেন 10 জুন বিএনপির আলটিমেটাম শেষ হলে দেশ একটি সংঘাতের দিকে যাবে? এটা তো আমরা সবসময় আতঙ্কিত যে বর্তমান রাজনীতি যেদিকে যাচ্ছে এবং দুই দল যেভাবে তারা কথা বলছে, তাতে আমরা সাধারণ নাগরিক যারা, সচেতন নাগরিক যারা, তারা সবসময় শঙ্কিত থাকি। আমাদের একটি আকাঙ্ক্ষা হচ্ছে যে আমরা একটি গণতন্ত্র চাই, যে গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করেছি। সেই গণতন্ত্র আমাদের কাছে মনে হচ্ছে যে এটা আরও শুধু আর পরাহত এবং এটা আরও প্রসারিত হচ্ছে। তো এই সম্পর্কে আমি একটু কথা বলবো। দুজন বিজ্ঞ পার্লামেন্টারিয়ান এবং বিজ্ঞ রাজনীতিবিদ ওখানে আছেন, ওনারা যেটা বললেন যে আসলে আমি মনে করি যে এখন যারা পার্লামেন্টে আছেন এর কত পার্সেন্ট যারা সত্যিকার অর্থে রাজনীতি করেন, রাজনীতি যে ভাষা চর্চা করবেন, রাজনীতিবিদরা কি আসলে তারা কি ভোটে জিততে পারেন, তারা কি পার্লামেন্টে যেতে পারেন, এটা তো আমাদের প্রশ্ন। আজকের যদি দেখেন যে যাদের সত্যিকার অর্থে পার্লামেন্টারিয়ান বলি,
তারা কত পার্সেন্ট ওখানে আছেন ওখানে অধিকাংশ আছেন যারা অনেক টাকা হয়েছে, কালো টাকা হয়েছে, তারা রাজনীতি করছেন। যাদের মার্সেল আছে তারা রাজনীতি করছেন। কেন কালো টাকা এবং মার্সেলের পাশে কোনো বুদ্ধি এবং মেধা থাকতে পারে না। যার বুদ্ধি আছে, যার মেধা আছে, তার অবস্থান কিন্তু এখন রাজনীতিতে নেই। রাজনীতি তিনি অবস্থান করছেন যার টাকা আছেন, কালো টাকা আছেন, অসৎ টাকা আছেন এবং শক্তি আছেন। জনাব কুদ্দুসী খুদা, আপনাকে ধন্যবাদ। আপনি আপনার বক্তব্য স্পষ্ট। আমরা চট্টগ্রাম চেম্বার অফ কমার্স এন্ড সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহবুল আলমের সঙ্গে কথা বলছি। জনাব মাহবুল আলম, আপনি একজন বলবেন যে একজন ব্যবসায়ী হিসাবে এই বাজেটের রাজনীতিবিদদের কাছে আপনার প্রধান প্রত্যাশা কি? ধন্যবাদ। একজন ব্যবসায়ী হিসেবে আমাদের রাজনীতিবিদদের কাছে আমাদের অনেক চাওয়া পাওয়ার আছে। সেই চাওয়া পাওয়ার মধ্যে আমি বলবো বাজেট হবে ব্যবসায়ী বান্ধব এবং সেখানে থাকবে পলিটিক্যাল স্টেবিলিটি। পলিটিক্যাল স্টেবিলিটি ছাড়া কিন্তু কোনো রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, কোনো দেশ কিন্তু এগিয়ে যেতে পারে না। আজকে দুইজন অভিজ্ঞ নেতা এখানে আছেন, দুইজন প্রাক্তন মন্ত্রী সেখানে অবস্থান করছেন। তাদের কথা শুনে আমি আশান্বিত হয়েছি যে আজকের ভবিষ্যতের রাজনীতি কিন্তু একটা চেঞ্জ দিকে যাচ্ছে এবং এটা একটা পজিটিভ দিকে যাচ্ছে। আমাদের মূল্যায়ন হবে, আমাদের তাদের থেকে এটাই আমরা আশা করব যে এই দেশের অর্থনীতি যারা নিয়ন্ত্রণ করে, যে ব্যবসায়ী সমাজ, সেই ব্যবসায়ী সমাজ আমরা চিটং থেকে যে চেম্বার অফ কমার্স থেকে যে প্রপোজালগুলি দিয়েছি সেই বাজেটে মাননীয় অর্থমন্ত্রী সেই প্রপোজালগুলি আনবে এবং এই বাজেট হবে গণমুখী, এই বাজেট হবে সাধারণ মানুষের জন্য, এই বাজেট হবে ব্যবসায়ী বাজেট। আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছি ফারুক আহমেদের সঙ্গে। জনাব ফারুক আহমেদ, আপনিও কি দেশ একটি ইতিবাচক দিকে এগিয়ে যাচ্ছে এরকম মনে করছেন আমাদের মাহবুল আলমের মতো? ধন্যবাদ আপনাকে। আমি তো মনে করি রাজনৈতিক স্থিতিশীলতা, জাতীয় উন্নয়ন, অগ্রগতি প্রধান বিষয়। কারণ উভয় রাজনৈতিক দল হতে পারে ভিন্ন, কিন্তু অভিষ্ট লক্ষ্য এক, যে জনগণের কল্যাণ। যদি তাই হয় তাহলে আমাদের গণতান্ত্রিক যে রাজনীতি, এই রাজনীতির মধ্যে সহনশীলতা, সহমর্মিতা এবং জনগণের কল্যাণ চিন্তার পরিধিকে আরও বাড়িয়ে দেওয়া দরকার বলে আমি মনে করি। এই জন্য জনাব ফারুক আহমেদ, আপনাকে বর্তমানে যে রাজনৈতিক জি আপনাকে ধন্যবাদ। আপনিও পলিটিক্যাল স্টেবিলিটির কথা বললেন। জনাব মঈন খানের কাছে জানতে চাইবো যে আপনারা মানে এই প্রশংসাটুকুর দাবিদার যে আপনারা একটি শান্তিপূর্ণ রাজনৈতিক দল এবং শান্তিপূর্ণভাবে রাজনীতি করে আসছেন, কিন্তু তার জন্য হচ্ছে জনগণকে মূল্য দিতে হয়েছে। একজন রাস্তায় মরে গেছেন, 5 দিন বাংলাদেশে সবকিছু বন্ধ ছিল, সরকারও অবশ্য 4 দিন তার আগে বন্ধ করে রেখেছিল। এই বিষয়ে আপনার মতামত শুনবো। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে এসে এবং পলিটিক্যাল স্টেবিলিটিটা আপনারা কিভাবে এনশিওর করবেন। সাথে দূর করে 5 ধরনের দাগ। সবসময় তৈরি থাকতে চেহারাকে দিন ভ্যাসলিন মেন। বি প্রিপেয়ার্ড। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমরা ডক্টর মঈন খানের কাছে জানতে চাইছিলাম যে দুটি বিষয়। একটি হচ্ছে যে একটি নিয়মতান্ত্রিক রাজনীতি বা শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়া আসার জন্য আমাদের জনগণকে মূল্য দিতে হলো না কিনা বিএনপির কারণে, বাজেটের কারণে। আরেকটি হচ্ছে আমাদের ঢাকার বাইরের লোকজন বলছিলেন যে রাজনীতিবিদদের আওতার বাইরে চলে যাচ্ছে রাজনীতিটা। সেই দুটি প্রসঙ্গে আপনার মত। আমি দুটি বিষয় বলছি। প্রথম বিষয়টি বলি, না, বিএনপি শান্তিপূর্ণ রাজনীতির কারণে কাউকে মূল্য দিতে হয়েছে এটা সঠিক নয়, বরঞ্চ শান্তিপূর্ণ রাজনীতির কারণে মানুষকে মূল্য কম দিতে হয়, এটাই হচ্ছে সত্য। আপনি যে কথাটি বলছেন, 5 দিন হরতালের কথাটি যেটি তুলেছেন, সেখানে কার কারণে কাকে মূল্য দিতে হয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত নির্দিষ্ট হয়নি। কাজেই বিএনপির কারণে কাউকে আত্মাহুতি দিতে হয়েছে এই কথাটা কিন্তু যুক্তিতে খাটবে না। বরঞ্চ
আপনাদের মনে আছে যে কেন হঠাৎ করে শান্তিপূর্ণ রাজনীতি হাতের বাইরে চলে গেল, কেন হঠাৎ করে 5 দিন হরতাল দিতে হয়েছিল? আমরা কিন্তু গত 1 বছরে এ ধরনের রাজনীতি আমরা করিনি। কেন দিতে হয়েছিল হরতাল? হ্যাঁ, কেন আপনার ভুলে এত তাড়াতাড়ি যদি বাংলাদেশের মানুষ ভুলে যায় আমাদের তাহলে মনে কেমন আছে, করে হবে? আপনাদের আপনি মনে যদি আছে ভুলে কিনা? যান তাহলে আমাকে মনে করে আমাদের মনে আছে, আপনার মনে আছে আপনার কিনা? মাধ্যমে আমাকে মনে করে দিতে হবে। জি। দেখুন কিভাবে পরিস্থিতির অবনতি হলো। হঠাৎ করে দেখা গেল আমাদের সমস্যাটি শুরু হয়েছিল কিন্তু গত বছরের শেষ দিক থেকে। জানুয়ারিতে এসে আমরা যখন 29শে জানুয়ারি আমরা যখন একটি সমাবেশের ডাক দিয়েছিলাম, সেদিন হঠাৎ করে দেখা গেল একই দিনে একই সময়ে ঢাকা শহরে 29শে জানুয়ারি আমরা যখন একটি সমাবেশের ডাক দিয়েছিলাম, সেদিন হঠাৎ করে দেখা গেল একই দিনে একই সময়ে ঢাকা শহরে আওয়ামী লীগ প্রথমে সমাবেশ দিল, পরে 144 ধারা জারি করে আমাদের সমাবেশটি বন্ধ করে দিল। সেই শান্তিপূর্ণ রাজনীতিতে প্রথম ধাক্কাটি কিন্তু খেলো তখন, যখন সরকার বিরোধী দলকে তার নিয়মতান্ত্রিক রাজনীতিতে বাধা দিল। এটা আমি স্পষ্ট ভাষায় বলবো, এতে কিন্তু বিরোধী দলের ক্ষতি হয়েছে, কিন্তু তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে সরকারি দলের। এবং তারপরে কিন্তু আমরা তারপরেও ধৈর্য ধারণ করে আমরা সেখানে মুখোমুখি সংঘর্ষে না গিয়ে আমাদের কর্মসূচিটা একদিন পিছিয়ে দিলাম। আমি সেই জন্য মনে করে দিচ্ছি বাংলাদেশের মানুষের অনেক সময় স্মৃতিশক্তি কিন্তু দুর্বল। এবং তখনই কিন্তু আপনাদের মনে আছে যে চাঁদপুরে এবং ফেনীতে সেখানে পুলিশ গুলি করে নিরীহ এক জায়গায় 2 জন করে মোট 4 জন নিরীহ মানুষ পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিল। কাজেই অবস্থা কিভাবে হঠাৎ করে রূপান্তরিত হয়ে গিয়েছিল, সেই ঘটনা প্রবাহ যদি আমরা ভুলে যাই তাহলে কিন্তু আপনি আমাকে অভিযোগ করতে পারবেন, কিন্তু সেই অভিযোগের ভিত্তি থাকবে না। 5 দিন হরতাল দিয়েছে, আপনি 5 দিন কার সঙ্গে তুলনা করে বলছেন? আমাদের 2001 থেকে 2006 সরকারের সময় আওয়ামী লীগ 173 দিন হরতাল দিয়েছিল। আওয়ামী লীগ সরকারের সঙ্গে আপনাদের কোনো তুলনাই নাই, আপনারা শান্তিপূর্ণ দল। আওয়ামী লীগ আমরা শান্তিপূর্ণ বলেই 5 দিন আপনাদের কাছে বেশি মনে হচ্ছে। আপনাদেরকে গ্রেফতার না করা হলে তো আপনারা আরো 50 দিন আজকে 3.5 বছরে সর্বমোট হরতাল দিয়েছি 13 দিন। এই সময়ের ভিতরে আওয়ামী লীগ হরতাল দিয়েছিল প্রায় 130 দিন। আওয়ামী লীগের সাথে আপনাদের তুলনাই হবে না। না, তুলনা হবে না বলেই তুলনা কেন হবে না সেটাও বুঝতে হবে। খালি মুখে বললে হবে না যে তুলনা হবে না, এটা বুঝতে হবে যে 130 দিনের জায়গায় গুণগত পরিবর্তন আমরা এনেছি, মাত্র 13 দিনে নিয়ে এসেছি। কাজে এই পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে এ ধরনের গুণগত পরিবর্তন আনা কত কঠিন আপনি সাংবাদিকতা করে সেটা উপলব্ধি করতে পারবেন না। জনাব নাসিম সাহেব হয়তো কিছুটা উপলব্ধি করতে পারবেন, কারণ তার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা আছে। তারপরে দেখুন কি হয়েছে, আমাদের মহাসচিব, আমাদের স্ট্যান্ডিং কমিটির 5 জন সিনিয়র মেম্বার এবং ঢাকা মহানগরী রাজধানীর যিনি বিএনপির প্রধান, তাকে সহ কল্পিত মামলা দিয়ে, মিথ্যে মামলা দিয়ে জেলে অন্তরীণ করা হয়েছে। আমি অত্যন্ত বিনীতভাবে বলবো, আজকে আমাদের সঙ্গে যিনি আছেন জনাব নাসিম সাহেব, তিনিও তো একসময় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তার উপরে আমার এই আস্থা আছে, আমি সবার সামনেই বলতে চাই, আজকে যদি তিনি স্বরাষ্ট্রমন্ত্রী থাকতেন, আমার বিশ্বাস যে বাংলাদেশের ইতিহাসে বিরোধী দল দমনের এ ধরনের রেকর্ড সৃষ্টি করে অন্তত তিনি অনুমোদন দিতেন না যে এ ধরনের বিরোধী দলের মহাসচিব সহ, স্ট্যান্ডিং কমিটির মেম্বার সহ, ঢাকা মহানগরীর প্রধান সহ তাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে পুরে রাজনীতিকে দমন করা। অন্তত আমার আশা আছে যে তিনি এই ধরনের রাজনীতি। আমি তার চেয়ে বিনীতভাবে জানতে চাই যে সরকারের কি করার ছিল? না মামলা দিলে তো আপনারা লাগাতার হরতালের হুমকি দিয়েছিলেন। লাগাতার হরতাল দিলে মহাসচিবকে অ্যারেস্ট করতে হবে। লাগাতার হরতাল দিলে 5 জন স্ট্যান্ডিং কমিটির মেম্বার। লাগাতার হরতাল বাংলাদেশের 40 বছরের ইতিহাস কেন আপনারা তার পেছনে যান না কেন? ইতিহাস তো প্রতিদিন রচিত হয়, মহাদেশের ইতিহাসে যান না কেন? এই ধরনের বিরোধী দলকে দমনের চরম পন্থা ইতিহাসে কখন হয়েছে? না, বাংলাদেশের 40 বছরের ইতিহাসে তো কোনোদিন হয়নি। না, নাসিম সাহেব খুব কড়া স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, আমার মনে পড়ে। স্বরাষ্ট্রমন্ত্রীকে অবশ্যই করা হতে হবে, কিন্তু যে বিষয়টি মানে বিরোধী দলের প্রতি করা ছিলেন মানুষের বিবেচনা, সেটা হচ্ছে যে বিরোধী দলকে মিথ্যা হয়রানি করে রাজনৈতিক ফায়দা লাভের জন্য সরকারি প্রশাসন যন্ত্রকে, পুলিশ বাহিনীকে, র্যাব বাহিনীকে অথবা দাঙ্গা পুলিশকে ব্যবহার করা হচ্ছে কিনা, সেটাই হচ্ছে বড় কথা। আমরা আবার আসছি ওই যে রাজনীতিবিদদের কাছ থেকে, রাজনীতি সরে যাচ্ছে কিনা, আমরা একটু সৌরভ ভাইয়ের কাছে যাই। যে
আরেকটি বিষয় জানতে যে বর্তমান গণতান্ত্রিক সরকারের সময় মিডিয়ার প্রতি রাজনীতিবিদদের আচরণ আপনি কিভাবে দেখছেন, কিভাবে মূল্যায়ন করছেন? আরেকটি বিষয় হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণে গণমাধ্যম নিরপেক্ষ থাকছে কিনা বড় জায়গা থেকে। আচ্ছা, নিরপেক্ষ কথাটা বোধহয় কিছুটা আত্মপ্রতারক। জি, বস্তুনিষ্ঠ কিনা আমি সেটার উপর জোর দিতে চাই। বস্তুনিষ্ঠতাই নিরপেক্ষতা, কারণ পক্ষাবলম্বন কিন্তু নিরপেক্ষতার সাথে কোনো পক্ষাবলম্বন কিন্তু আমি 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 সত্য ও মিথ্যার মাঝামাঝি নিরপেক্ষ হয় না, সুতরাং সত্যের পক্ষেই থাকবে। জি, যে ঘটনাটি আপনি বলছিলেন যে রাজনীতিকদের দৃষ্টিভঙ্গি গণমাধ্যমের প্রতি, সেটা প্রথমে প্রধানমন্ত্রীর আপনি একটু উদ্ধৃতি দিলেন, এবং এর আগে ক্ষমতাশীল দলের একাধিক নেতা মন্ত্রী একই রকম কিছুটা বিরক্তি, কিছুটা উষ্মা এবং কিছুটা আক্রমণের ভাষায় তারা কথা বলছেন, বলে আসছেন। এটি হচ্ছে যারা ক্ষমতায় থাকে তাদের বোধহয় এক ধরনের মানে এখতিয়ার হয়ে যায় যে গণমাধ্যমের সমালোচনা করা বা গণমাধ্যমের বিরুদ্ধে বিষোদ্গার করা। আজকে দুইজন প্রাক্তন মন্ত্রী আছেন, তারা যখন দুই দলই যখন ক্ষমতায় ছিল গণমাধ্যমকে খুব সুনজরে কেউ দেখেননি। এটা যখন প্রতিবাদ করব, এবং বিরোধী দল 6 মাস তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, এই অভিযোগ আমার বিরুদ্ধে কেউ এজন্যই আপনি 6 মাস ছিলেন। আপনি সবসময় তথ্য মন্ত্রণালয়ে ছিলেন, আমি এজন্যই আপনি 6 মাস ছিলেন। আচ্ছা, যে কোনো যে কারণেই হোক আমি আচ্ছা মইন ভাই আপনি স্বীকার করবেন এই অভিযোগ। আচ্ছা মইন ভাই আমার কথাটা শেষ করিনি। আপনি স্বীকার করবেন যে তথ্যমন্ত্রীর উপর সবকিছু নির্ভর করে না যে গণমাধ্যমকে কিভাবে দেখা, সেটা এক সময় নির্ভর করতো বিজ্ঞাপন দেয়া না দেয়া। আমার মনে হয় যে এখন সরকারি বিজ্ঞাপনের উপর প্রধান গণমাধ্যম সংবাদপত্রগুলো নির্ভরশীল নয়। যে কথাটি এটি খুব বিপজ্জনক যে গণমাধ্যম এবং রাজনীতিকদের পারস্পরিক আস্থা শ্রদ্ধাবোধ এর ঘাটতি হলে, সেটি বিশেষ করে গণমাধ্যমের প্রতি। একটি তথ্য দিতে চাই যে ইউনেস্কো সম্প্রতি সাংবাদিকদের নিরাপত্তা রক্ষায় একটি প্রস্তাব এনেছিল। সেই প্রস্তাবে সে প্রস্তাব পাশ হয়েছে, কিন্তু বাংলাদেশ অনুস্বাক্ষর করেনি। দুর্ভাগ্যজনক যে গণতান্ত্রিক ভারতও করেনি, পাকিস্তানও করেনি, এরকম বেশ। সুতরাং সাংবাদিকদের প্রতি বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর সরকার এবং রাজনীতিকরা অধিকাংশ সময় বৈরী মনোভাব দেখে আসেন। এবং এই অবস্থার মধ্যে আপনি 3 দিন আগে দেখলেন যে প্রথম আলোর 3 জন ফটো সাংবাদিককে কিভাবে পুলিশ লাঞ্ছিত করলো, কিভাবে নিগৃহীত করলো। এরপরে আদালত অঙ্গনে আবার সেই সাংবাদিক আইনজীবীদের উপর চড়াও হলেন। সেক্ষেত্রে এই পুলিশ মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে নিয়োজিত, তিনি কিন্তু সাংবাদিকদের প্রতি সহানুভূতি প্রকাশ করেননি, বরং তার পুলিশ বাহিনীর অপরাধ আড়াল করার চেষ্টা করেছেন। এটি খুবই দুর্ভাগ্যজনক। এবং আমরা তো মনে করি যে ঘটনা ঘটছে সংসদে এর নিন্দা প্রস্তাব আসা উচিত ছিল। নাসিম ভাই আছেন, আমি বলছি ব্যক্তিগত সম্পর্ক বা ব্যক্তিগত সদিচ্ছা, যেটা মঈন ভাই বললেন, এটি একজন মন্ত্রী করতে পারেন। কিন্তু মঈন ভাই যে বললেন যে তারা শান্তিপূর্ণ বিরোধী দল হিসাবে দায়িত্ব পালন করেছেন, সরকার সেটি করতে দেননি। কিন্তু তা মাত্র 5 বছর আগে তারাও কিন্তু ক্ষমতায় ছিলেন। তখন বিরোধী দলের প্রতি তাদের আচরণ এবং গণমাধ্যমের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি কিন্তু সম্পূর্ণ ভিন্ন ছিল। আমি যত দিন যাচ্ছে সৌরভ ভাই, আমি জানি না আপনি আমার সাথে একমত হবেন কিনা, আওয়ামী লীগ এবার যা কিছু করছে সবকিছুই বিএনপির খুব অনুকরণ মনে হচ্ছে আমার। মানে আওয়ামী লীগ যেন দিন বদল করে অনেকটাই বিএনপি হয়ে উঠছে, মানে রাত বদল হচ্ছে। জি, মানে এটা কেমন জানি একটা আওয়ামী লীগ। যাই হোক, আপনি যে কথাটা বলতে চাই যে অভিযোগ এনেছেন, আমি একটু উত্তর দিতে চাই। আপনি উত্তর দিবেন। আমার একটা বিরতি নিতে হবে। বিরতির পর জনাব নাসিমের কাছে আমি জানতে চাইবো যে ডক্টর মঈন খান বললেন যে প্রায়, উনার বক্তব্য আমি ধরছি যে প্রায় তুচ্ছ একটি মামলায় এই বিরোধী দলের সবগুলি শীর্ষ নেতাকে কারাগারে থাকা, জামিন না দেওয়া, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা, এবং আপনি মনে করেন কিনা যে এই মামলাগুলিতে আইন তার নিজস্ব গতিতে চলছে, এখানে সরকার কোনো রকম কোনো প্রভাব বিস্তার করছে না। আমরা আশা করছি এই প্রশ্নের জবাব আমরা আপনার কাছ থেকে পাবো। আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে শুনবো।
হিরোকে মেকআপ আপনি না, এই যে হিরো। Walton, explore for new generation. বিরতির পর ফিরলাম আজকের বাংলাদেশের জন্য মোহাম্মদ নাসিমের কাছে জানতে চাইবো যে 18 দলের শীর্ষ নেতার বিরুদ্ধে মামলায় আইন তার নিজস্ব গতিতে চলছে কিনা। না, আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমাদের দেশে তৃতীয় বিশ্বের দেশগুলোতে বিশেষত এই ধরনের মামলা মোকদ্দমা বা এই ধরনের গ্রেপ্তার হয়ে থাকে। তবে এটা সত্যি কথা যে আমাদের দেশের যারা রাজনীতিবিদ, বিশেষত আপনাদের প্রথম শ্রেণীর রাজনীতিবিদ, এদের বিরুদ্ধে মামলা বা গ্রেপ্তারের যে সংস্কৃতি যত কম হয় তত ভালো। কারণ আমাদের দেশের গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় আমাদেরকে এই ধরনের সংস্কৃতি বেরিয়ে আসতে হবে, সত্যি কথা। কিন্তু আবার এই পুরনো কথা বলতে হয় আর কি, যে আমাদের দেশে তো এই জিনিসটা গড়ে ওঠে নাই দীর্ঘদিন ধরে। বিশেষত এখন বিগত সময় আমাদের মহিন ভাই স্বীকার করবে যে আমরা অনেকে গ্রেপ্তার হয়েছিলাম, আমরা অনেকে মামলা আসামি হয়েছিলাম, দীর্ঘ মামলা হয়েছে। এমনকি মহিউদ্দিন খান আলমগীরের মতো মানুষকে গ্রেপ্তার করে নির্যাতন করা হয়েছে, শেখ সেলিম গ্রেপ্তার হয়ে নির্যাতিত হয়েছে, তোফায়েল আহমেদের মতো ব্যক্তি গ্রেপ্তার হয়েছে, সাবের চৌধুরীকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। এগুলো তো সংস্কৃতি হয়ে গেছিল, অপসংস্কৃতি। তা আজকে এই ট্রেন্ডটি বন্ধ হওয়া দরকার, এর কোনো সন্দেহ নেই। তবে একটি কথা আমি বলতে চাই, যেটা মহিন ভাই বলেছেন যে 133 দিন বা কয়েকদিন হরতাল করেছি আমরা বলেছে, তো ওনারা বোধহয় আমার মনে ওই পর্যায়ে যেতে চায়, কাছাকাছি যেতে চায়। আমার মনে হয় মহিন ভাইয়ের কথা মনে হলো যে আমরা 13 দিন করেছি মাত্র, আরো তো সময় বাকি আছে। তো যাই হোক, আমার মনে হয় যাওয়া ঠিক হবে না তাদের। আরেকটি কথা আমি বলতে চাই, সেটা হলো দেখেন, আজকে গভর্নমেন্টকে অনেক অ্যাকশন নিতে হয় যেটি হয়তো অনভ্যপীত, অনাকাঙ্ক্ষিত, তারপর নিতে হয়। কারণ 5 দিন যখন হরতাল হলো, আপনার বাস ড্রাইভারকে জ্বালিয়ে মারা হলো। এখন হয় কি, হরতাল যারা ডেকেছে তারা চাক বা না চাক, এই ঘটনাগুলি ঘটে। কিন্তু আমাদের দেশে হরতাল কোনোদিন আর হরতাল নাই, ভয় তালে হয়ে গেছে, শান্তিপূর্ণ কোনো হরতাল আর নাই। আজকে মানববন্ধন হচ্ছিল, তাদের বড় বড় লং মার্চ হচ্ছিল, বড় বড় রোড মার্চ হচ্ছিল, আমরা সহযোগিতা করেছিলাম। ভালো ভালো সমাবেশ তারা করেছে, এবং যে সমাবেশের কথা তিনি বললেন পরদিন তারা করেছে, শান্তিপূর্ণভাবে করেছে। এবং কি আমরাও পরের দিন সমাবেশ করেছি, শান্তিপূর্ণভাবে করেছি। অনেকগুলো সমাবেশ তারা করছিল, বিভাগীয় পর্যায়ে যে বিরোধী দলের নেত্রী করছিলেন, বড় বড় সমাবেশ করছিল। হঠাৎ করে তারা কেন দ্রুত এই অবস্থা পরিবর্তন করলাম জানি না। হয়তো তাদের কিছু উদ্যমী লোক আছে যারা মনে করে রাতারাতি এগুলো করলে হয়তো গভর্নমেন্টের আপনার পতন ত্বরান্বিত হবে, সেটা ঠিক নয়। সেই জন্য বলতে চাই, এই ঘটনাগুলো যখন ঘটতে থাকলো একটার পর একটা ইস্যুতে একদিনই হরতাল যথেষ্ট ছিল, তারপরে দেখেন দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চৌদ্দ, 25 দিন হরতাল চললো। সেই জন্য বলতে চাই, এই ঘটনাগুলো যখন ঘটতে থাকলো একটার পর একটা ইস্যুতে একদিনই হরতাল যথেষ্ট ছিল, তারপরে দেখেন দ্বিতীয় দিন, তৃতীয় দিন, 14, 25 দিন হরতাল চললো, জ্বালা পোড়া শুরু হয়ে গেল। তো একটা স্টেবল গভর্নমেন্ট, একটা গণতান্ত্রিক ভাবে দায়বদ্ধ গভর্নমেন্টের দায়িত্ব হলো জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। যে কারণে হয়তো কতগুলো অ্যাকশন নিতে হয়েছে, এবং অ্যাকশন নেওয়ার কারণে দেখেন আজকে তারাও আবার শান্তিপূর্ণ কর্মসূচিতে ফিরে এসছে। যে কোনো গভর্নমেন্ট থাকলে তাকে দায়িত্ব পালন করতে, জানমালের নিরাপত্তা তাকে বিধান করতে হয়। এটা রূঢ় হলেও, কঠিন হলেও কিন্তু করতে হয়। সেজন্য আমি বলতে চাই যে আজকে তারা যে পর্যায়ে এসছে, আমি মনে করি যে ইয়েস, তত্ত্বাবধায়ক সরকারি ইস্যু নিয়ে হোক বা অন্তর্বর্তী সরকারি ইস্যু নিয়ে হোক, তাদের কথাগুলো বলার জায়গা ছিল। কিন্তু সবচেয়ে বড় জায়গা ছিল পার্লামেন্ট। গতবার তারা পার্লামেন্টে ছিল, হঠাৎ করে কোনো কারণ ছাড়া তারা পার্লামেন্টে বেরিয়ে আসলো। আজকে একটা বাজেট অধিবেশন হতে যাচ্ছে, দেখেন, গুরুত্বপূর্ণ অধিবেশন, যেটি প্রায় 2 মাস চলবে, এবং টেলিভিশনে এটা প্রচার হবে, এবং গুরুত্বপূর্ণ বিষয় এখানে আলোচনা হবে। সেখানে যায় যদি তারা বলতে পারে যে ইয়েস, আমরা এইভাবে তত্ত্বাবধায়ক সরকারটা চাই। দেখেন, আমরা কিন্তু, আমি আপনাকে বলতে চাই, খালেদ, আপনার মাধ্যমে বলতে চাই যে এই তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটা কিন্তু আমরা এনেছিলাম প্রথম, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আজকে প্রধানমন্ত্রী ছিলেন, বিরোধী দলের নেত্রী ছিলেন, তিনি পান্থপথে ঘোষণা করেছিলেন প্রথম কর্মসূচি। তারপরে তিনি পার্লামেন্টে যেয়ে, কিন্তু আমি তখন বিরোধী দলের চিফ হুইপ ছিলাম, মঈন খান তার মন্ত্রী ছিলেন, আমরা কিন্তু পার্লামেন্টে যে শেখ হাসিনা বিরোধী দলের নেত্রী হিসাবে এই তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটি, রূপরেখাটি পার্লামেন্টে উপস্থাপন করেছিলেন, এবং দীর্ঘদিন আলোচনা হয়েছে পার্লামেন্টে আমরা চেষ্টা করেছি এই প্রস্তাবটি পাস করানোর জন্য, পারি নাই। তখন আমরা বাধ্য হয়ে পার্লামেন্টের বাইরে থেকে পদত্যাগ করেছিলাম। কিন্তু পার্লামেন্টের ভিতরে আমরা লড়াই করেছি, উপস্থাপন করেছি, যুক্তিতর্ক দিয়ে কথা বলেছি, পার্লামেন্টের মধ্যে সীমাবদ্ধ ছিলাম আমরা। কিন্তু আজকে তারা কোন কারণে, কি কারণে তাদের কথাটি তারা কেন পার্লামেন্টে যে বলছে না, কি অসুবিধা ওখানে? একটু এটা কি অস্পৃশ্য জায়গা না? এখানে কথা বললে মানুষ শুনতে পারবে না? আচ্ছা, পার্লামেন্টে কথা বললে কিন্তু সারা দেশ না, সারা দুনিয়া জানতে পারবে বেগম জিয়া কি কথা বললো। উনি তো 1-1.5 ঘন্টা বক্তব্য দিয়েছেন পার্লামেন্টে গত অধিবেশনে, কেউ তো
তাকে বাধা দেয়নি, তাহলে উনি যে কথাগুলো বলে পার্লামেন্টের মধ্যে উত্তপ্ত করুক পরিবেশ, পার্লামেন্টের মধ্যে প্রয়োজনে পার্লামেন্টের ভিতরে হরতাল করুক, পার্লামেন্টের ভিতরে তারা স্লোগান দিক। আমরা তো স্লোগান দিয়েছি, আমি তো স্লোগান দিয়েছি, আমার সৌরভ ভাই জানে, আমি পার্লামেন্টের স্পিকারের সামনে যে বলতে গেলে স্লোগান দিয়েছি, মিছিল করেছি। তা আছে পার্লামেন্টের ভিতরে তো এই কথাগুলো বলা যায়। আছে রাজপথের পরিবেশটাকে উত্তপ্ত না করে পার্লামেন্টে উত্তপ্ত করি। আর উনি রাজপথের আন্দোলন যদি এভাবে করে, তাহলে আমি বলতে চাই ওনারা চাক বা না চাক এই ধরনের ঘটনা ঘটবে, কিন্তু এই জ্বালা পোড়ার ঘটনা ঘটবে। ওনারা শান্তিপূর্ণ চাইলে শান্তিপূর্ণ করতে পারবে না, এটা সম্ভব নয়। সেই জন্য আমি বলতে চাই তাদের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলছি, এখনো সুযোগ আছে। যেমন তারা পার্লামেন্টের বাইরে তাদের ভাবনা দিচ্ছে, তাদের ভাবনাটা পার্লামেন্টের ভিতরে যাই দিক, যে আমরা এইভাবে আমরা সরকার চাই। বারবার পার্লামেন্টের প্রসঙ্গটি আসছে, ডক্টর মঈন খানের প্রসঙ্গে আপনার বক্তব্য। দেখুন, কয়েকটি বিষয়। একটি হচ্ছে যে আমরা 3.5 বছরে 13 দিন হরতাল করেছি, আমরা চেষ্টা করলেও বাকি 1.5 বছরে 173 দিন হরতাল করতে পারবো না। এটা অঙ্কের হিসাবে মিলবে না, প্রতিদিন করতে হবে, শুক্রবার সহ। আর আমরা এভাবে হরতাল করতে উৎসাহীও নই। কিন্তু সমস্যাটি হয়েছে, কিন্তু আরেকটি মনস্তাত্ত্বিক সমস্যা এখানে রয়ে গেছে। এখানে বাংলাদেশে অনেক সময় আমরা শুনেছি এবং প্রায় বলাও হয় যে এই দেশে যদি কেউ ভদ্র ব্যবহার করে তাহলে সেটাকে দুর্বলতার লক্ষণ বলে বিবেচনা করা হয়। এখন বিএনপি ভদ্র ব্যবহার করলে যদি বিএনপি দুর্বল, বিএনপি হরতাল বা শক্ত কঠোর কর্মসূচি দিতে পারে না, সরকার যখন এ ধরনের সমালোচনা যখন সরকার নিজেই করে, তখন তো বুঝতেই পারেন তিনি যেটা বলেছেন যে বিএনপির ভিতরে নিশ্চয়ই কিছু লোক আছে, তারা তখন হয়তো স্ট্রংলি রিয়াক্ট করার চেষ্টা করে। তো কাজে এখানে আমি খোলাখুলি বলবো, এই যে কথাটি আমি আলোচনা করেছি যে শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ার রাজনীতি, এখানে কিন্তু বিরোধী দল হয়েও আমরা যখন শান্তিপূর্ণ গণতান্ত্রিক রাজনীতির কথা বলছি, তখন সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটি মাত্র জিনিস, সেটা হচ্ছে সরকারি দল থেকে তার রেসিপ্রোকেশন আসতে হবে। অর্থাৎ দুটি প্রধান দল বাংলাদেশে, বিএনপি, আওয়ামী লীগ। কাজেই এই দেশে সাংঘর্ষিক রাজনীতিকে পরিহার করে শান্তিপূর্ণ গণতান্ত্রিক রাজনীতির দিকে যেতে হলে এখানে কিন্তু একটি দল যতই চেষ্টা করুক, কিন্তু সেটা তারা বাস্তবায়িত করতে পারবে না যদি অন্য দল তা বিএনপির এই ভালো ব্যবহার বা তার সুযোগ নিয়ে যদি আওয়ামী লীগ সরকারি দল তার সরকারি প্রশাসন ক্ষমতাকে ব্যবহার করে বিরোধী দলের উপর চেপে বসে, তাহলে তো এটা কোনোদিন অর্জিত হবে না। এখানে কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিরোধী দল যদি, আমি তো মনে করি এই বিষয়ে যদি বিরোধী দল 1 পা এগিয়ে আসে, তাহলে সরকারের উচিত ছিল 2 পা এগিয়ে আসা। কিন্তু সেটা না করে সরকার বরঞ্চ বিরোধী দলের উপরে কঠোর সব সিদ্ধান্ত একের পর এক নিচ্ছে। আমাদের সাংবাদিক বন্ধু যিনি আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন, তিনি জানতে চেয়েছিলেন যে আজকে সরকারি দল যা করছে আমরাও তাই করেছি কিনা আমরা যখন সরকারে ছিলাম। আমি কথাটি স্পষ্ট করে বলতে চাই, আমরা কি করেছি আমি সে আলোচনায় এই মুহূর্তে যাব না, কারণ সেটা দীর্ঘ আলোচনা। আমরা যেটা করিনি সেটা কিন্তু আমি স্পষ্ট ভাষায় বলতে পারি। আমরা কিন্তু আওয়ামী লীগের মহাসচিবকে মিথ্যা মামলা দিয়ে অ্যারেস্ট করিনি। আমরা কিন্তু আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যদের 5 জনকে মিথ্যা মামলা দিয়ে জেলে পুরিনি। আমরা কিন্তু আওয়ামী লীগের ঢাকা মহানগরীর যিনি প্রধান আওয়ামী লীগের, তাকে কিন্তু আমরা বাসে আগুন দেওয়ার অভিযোগ এনে, এ ধরনের হাস্যকর একটা অভিযোগ এনে তাকে কিন্তু আমরা জেলে পুরিনি। কাজে এখানে কিন্তু ঠিক তুলনা যেভাবে যে আজকে আমি নিজেই বলেছি একটু আগে যে যখন যে কোনো সরকার, আমি নিজে স্পষ্ট করে বলেছি দলমত নির্বিশেষে, সরকারি যখন একটি দল যায় তখন এটা হয়, এটাও মনস্তাত্ত্বিক হয়তো একটি বিষয়, আমি জানি না। অনেক সময় তারা ক্ষমতার মোহে অন্ধ হয়ে যায়, আমি নিজে সেটা স্বীকার করব। কিন্তু এখানে কিন্তু আজকের আওয়ামী লীগ যেভাবে বিরোধী দলকে দমন পীড়ন করছে, আজকে বাংলাদেশের 40 বছরের ইতিহাসে কখনো সেটা হয়নি। তথ্য কিন্তু সেটাকে সাপোর্ট করে। সৌরভের কাছে শেষ কথাটি বা শেষ বক্তব্যটি মঈনের সাথে আমি একমত হতে পারলাম না বলে দুঃখিত যে বিএনপি যখন ক্ষমতায়, মঈন ভাইরা যখন ক্ষমতায় ছিলেন তখনকার প্রথম 1 বছর আর এখন এই আওয়ামী লীগ সরকারের খুবই অত্যাচারী, নির্যাতনকারী বা এই মহাসচিবকে কারাগারে পাঠানোর এই সরকারের প্রথম 1 বছর যদি তুলনা করেন বা প্রথম 2 বছর, প্রথম 3 বছর, আমার মনে হচ্ছে যে মানুষ এটা সাদা চোখে দেখবে যে কোন আমলে কত বেশি হয়েছে। অন্য যে বিষয়টি যে এই যে পাল্টা অভিযোগ না করে সত্যিকার ভাবে বিরোধী দলের পক্ষ থেকে মঈন ভাই যেহেতু বলছেন যে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চাই, শান্তি চাই,
এখানে নাসিম ভাই আছে, তিনিও তার দলের পক্ষ থেকে যদি এটা আছেন, এই শান্তি, এই যে এখানে আলোচনা শুরু হয়েছে, এই আলোচনাটি কেন সংসদে হবে না? এই আলোচনাটি কেন দুই দলের নেতাদের মধ্যে হবে না? আমরা চাই আলোচনা হোক এবং আলোচনার মধ্যে একটি সমাধান বেরিয়ে আসবে। যেন নাসিম আপনি শেষ বাক্যটি বলা সম্ভব। এক মিনিটই বলতে চাচ্ছি, সেটা হলো যে মঈন ভাই যে কথা বলেছেন, গ্রেপ্তার তো দূরের কথা, দেখেন মঈন ভাই স্বীকার করবেন, অস্বীকার করার উপায় নেই। 21 আগস্টের মধ্যে ঘটনা হয়েছে, কিন্তু আমাদের হত্যা করা হয়েছে, আমাদের আইবি রহমান সহ 24 জন লোককে হত্যা করা হয়েছে শেখ হাসিনাকে হত্যা করতে যেয়ে, এবং তার তদন্ত দূরের কথা, জজ মিয়া নাটক সাজানো হয়েছিল। কত মর্মান্তিক ঘটনা দেখেন। বঙ্গবন্ধু আমি কথাটা এই জন্য বলছি, কথাটাই যে এইগুলো ঠিক নয়। আপনার কিবরিয়া সাহেব হত্যা হয়েছে, মমতাজ হত্যা হয়েছে, আমি সেই জন্য বলতে চাচ্ছি যে আসুন আসুন আমরা এখানে বেরিয়ে আসি। আমরা গ্রেপ্তারও করতে চাই না, কাউকে হত্যা করতে চাই না, সেই জন্য এই অপসংস্কৃতি বেরিয়ে আসতে গেলে আমাদের আশা যে আমরা এই গ্রেপ্তার এবং হত্যা, এই গুম, এই সবকিছু থেকে বেরিয়ে আসি। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।